Hello, hello. Am I audible, students? Hello. ওকে, তো আজকে আমরা এতদিন পরে মিলিত হয়েছি জাস্ট এটুকু ডিসকাস করার জন্য যে যারা আজকে ব্যাংকিং অ্যাসপিরেন্টস, যাদের আজকে ব্যাংকিং সেক্টরে জবের জন্য যারা ডে ইন অ্যান্ড ডে আউট প্র্যাকটিস করছো, লড়াই করছো, তারা কিভাবে সেই ব্যাংকিং সেক্টরে তোমাদের মানে স্থানটা, তোমাদের পজিশনটাকে সিকিওর করতে পারো। ওকে, তো গুড আফটারনুন ক্লাসেস, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যারা এই আজকের সেশনটা অ্যাটেন্ড করতে চলেছো তাদের জন্য এই কতক্ষণ মানে কিছুক্ষণ আমরা আজকের এই সেশনটা মানে নিয়ে সময় কাটাবো। তো এই সেশনটা আই থিঙ্ক খুব মানে ইনস্ট্রুমেন্টাল, খুব হেল্পফুল হতে চলেছে। তো আমরা প্রথমেই দেখে নিই যে ব্যাংকিং সেক্টরে যাওয়ার জন্য আমাদের কি কি পরীক্ষা দিতে হবে। দেখো, আজকে যে কোনো সেক্টরেই যাও, সে গভর্নমেন্ট বা প্রাইভেট, তোমাদেরকে একটা এক্সামের মাধ্যমে তোমাদের যোগ্যতা মানে প্রমাণ করতে হবে, তারপরে তোমরা সেই সেক্টরে জব পাবে। ওকে, তো ব্যাংকিং সেক্টর আজ থেকে ঠিক কয়েক বছর আগে, 7-8 বছর আগে ব্যাংকিং সেক্টরে আসার জন্য খুব একটা ক্যান্ডিডেট পাওয়া যেত না, খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিত। কিন্তু লাস্ট ফিউ ইয়ার্সে কেন ব্যাংকিং সেক্টরে এত বেশি ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, তার কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল, গ্রোয়িং যে সমস্ত, বুঝতেই পারছো, দুর্নীতি হচ্ছে, মানে প্রত্যেকটা পরীক্ষাতে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা হয় তাতে দুর্নীতি হচ্ছে। একটা পরীক্ষা দিলে তার মানে পরীক্ষা হতে দেন রেজাল্ট বেরোতে, রিক্রুটমেন্ট পেতে কয়েক বছর লেগে যায়। ঠিক আছে, তার জন্য ম্যাক্সিমাম মানে নাম্বার অফ ক্যান্ডিডেটস এখন একটু নিজেদের যে ফোকাসটাকে শিফট করেছে ব্যাংকিং সেক্টরের দিকে। সেকেন্ড, ব্যাংকিং সেক্টরে আসার আরেকটা কারণ হচ্ছে যে যেখানে একদিকে দুর্নীতি হচ্ছে, পরীক্ষার এক্সামের মানে এত প্রলংড একটা পদ্ধতি, লেংদি একটা পদ্ধতি, ফ্রম নোটিফিকেশান বেরোনো থেকে একদম রিক্রুটমেন্ট পাওয়া অবধি, সেখানে ব্যাংকিং সেক্টরে যে এক্সামিনেশন বোর্ড এক্সাম নেয় আইবিপিএস, সেই আইবিপিএস কিন্তু খুব স্বচ্ছ পদ্ধতিতে, খুব ট্রান্সপারেন্ট ওয়েতে পুরো পরীক্ষা প্রসেসটাকে এবং রিক্রুটমেন্ট অবধি এই প্রসেসটাকে কন্ডাক্ট করে। ফ্রম মানে রিক্রুটমেন্ট মানে একদম নোটিফিকেশান বেরোনো শুরু থেকে একদম আপ টু রিক্রুটমেন্ট পর্যন্ত যে ধাপে ধাপে যে প্রসেসগুলো চলে, ফর্ম ফিল আপ, দেন হচ্ছে প্রিলিমিনারি এক্সাম ট্রেনিং, প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম, ইন্টারভিউ, প্লাস লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিক্রুটমেন্ট, এই যে হোলসাম প্রসেসটা খুব মানে ট্রান্সপারেন্ট ওয়েতে আইবিপিএস কন্ডাক্ট করে। তার জন্যই ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা তো সময় নষ্ট করতে চায় না, তারা এই ব্যাংকিং সেক্টরের দিকে তাদের ফোকাসটাকে শিফট করতে চেয়েছে। ওকে, তার জন্যই লাস্ট ফিউ ইয়ার্সে যদি আমি দেখি তাহলে ক্যান্ডিডেটসের সংখ্যা, যদি আমি আইবিপিএস ক্লার্কের কথাই ধরি বা এসবিআই ক্লার্কের কথা, ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অনেক বেড়েছে। এখন যেখানে 8 থেকে 9 বছর আগে যেখানে আরও বেশি, ধরো 10 বছর আগে যেখানে পরীক্ষা দিত 10-12 লাখ, এখন সেই ক্যান্ডিডেট সংখ্যাটা প্রায় 25-30 লাখ বেড়ে গেছে, মানে 25-30 লাখে চলে এসেছে। তো বুঝতেই পারছো কি হারে ব্যাংকিং সেক্টরে কম্পিটিশন বাড়ছে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই যে কী কী এক্সামের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে আসা যেতে পারে। এভরি ইয়ার, প্রত্যেক বছর 3টে ব্যাংকিং ইনস্টিটিউশন পরীক্ষা নেয়, অর্গানাইজ করে। আইবিপিএস, এসবিআই, এসবিআই মিনস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্ড আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আইবিপিএস এর মাধ্যমে কোন কোন ব্যাংকে যাওয়া যায় সেটা আমরা ডিসকাস করে নিই। আইবিপিএস 4 ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে: আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস আরআরবি পিও। ওকে, আইবিপিএস হচ্ছে একটা সংস্থা যারা কিনা ব্যাংকিং পার্সোনালদের রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা কন্ডাক্ট করে। ওকে, তো আইবিপিএস ক্লার্ক এবং পিওর মাধ্যমে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, এইসব ব্যাংকে তোমরা পোস্টিং পেতে পারবে থ্রু আইবিপিএস ক্লারিক্যাল অথবা আইবিপিএস পিও পরীক্ষার মাধ্যমে। ক্লারিক্যাল মানে হচ্ছে জাস্ট যারা ক্যাশিয়ার বলতে পারো, ঠিক আছে, বা জেনারেল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলছে, আরটিজিএস এনইএফটি করছে, এরা হচ্ছে ক্লারিক্যাল। ঠিক আছে, অ্যান্ড পিও মানে হচ্ছে অফিসার স্কেল, যারা কিনা সমস্ত অথরাইজেশন প্রসেস, লোন স্যাংশনিং থেকে শুরু করে যে সমস্ত অফিসারদের কাজ হয় সেগুলো তারা করছে। তো আইবিপিএস ক্লারিক্যালের স্যালারি স্ট্রাকচার পিওদের স্যালারি স্ট্রাকচার একটু ডিফারেন্ট অবশ্যই রয়েছে। আইবিপিএস ক্লারিক্যালের স্যালারি স্ট্রাকচার যদি বলি আমি, তাহলে প্রথম এখন এন্ট্রি লেভেল জবেই প্রায় 46 to 47,000 গ্রস স্যালারি। ওকে, সেখানে পিওদের স্যালারি সেক্ষেত্রে তোমার প্রায় 70,000। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আইবিপিএস এর থ্রু দিয়ে তুমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যাদের জয়েন করার খুব স্বপ্ন,
সেই স্বপ্ন সফল করতে পারো থ্রু আইবিপিএস ক্লার্ক অ্যান্ড পিও। তাহলে আইবিপিএস আরআরবি ক্লার্ক কি বা আরআরবি পিও কি না, আরআরবি মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, মানে গ্রামীণ ব্যাংক যেগুলো হয়, ওকে, যেমন পশ্চিমবঙ্গ বঙ্গীয় যে গ্রামীণ ব্যাংকগুলো হয়, সেই গ্রামীণ ব্যাংকগুলোতে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার হিসেবে জয়েন করে তাদের জন্য পরীক্ষা কিন্তু আইবিপিএসই কন্ডাক্ট করে, আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং আইবিপিএস আরআরবি পিওর মাধ্যমে। ওকে, নেক্সট চলে আসি আমরা পরেরটায়, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংকের মধ্যে নয়, ওরা একটা অটোনোমাস বডি, ওরা আলাদা করে পরীক্ষা কন্ডাক্ট করে ক্লারিক্যাল এবং পিওর জন্য। ওকে, এবং এই বছরই 2025-এই যেটা একটা খবর আছে, যেটা হিউজ রিক্রুটমেন্ট নিতে চলেছে এসবিআই। তো এসবিআই ক্লার্ক অ্যান্ড এসবিআই পিওর এক্সাম প্যাটার্নও কিন্তু সেম আইবিপিএস এর মতোই। ওকে, এসবিআই পিওতে কিছু চেঞ্জেস এবছর দেখা গেছে প্রিলিমিনারি পরীক্ষাতে। নেক্সট চলে আসি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং আরবিআই গ্রেড বি। আরবিআই অ্যাসিস্ট্যান্টে মানে জয়েন করা সকলের কাছে খুব একটা স্বপ্ন। ওকে, যে রিজার্ভ ব্যাংক হচ্ছে ব্যাংকার্স ব্যাংক, মানে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা এসবিআই রয়েছে তাদেরও উপরে হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো তাদের পরীক্ষার হচ্ছে দু ধরনের পদ্ধতিতে ওরা রিক্রুটমেন্ট করে, অ্যাসিস্ট্যান্ট, আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং আরবিআই গ্রেড বি পরীক্ষা। ওকে, তো আরবিআই অ্যাসিস্ট্যান্টের স্যালারি প্রচুর, মানে অ্যাট প্রেজেন্ট এখনকার দিনে দাঁড়িয়ে মানে খুবই ভালো একটা মানে লামসাম অ্যামাউন্ট, মানে খুবই একটা ভালো একটা হেলদি স্যালারি ওরা কিন্তু জেনারেট করে। এবং ওদের ওখানে একটা সুবিধা হচ্ছে যে কাস্টমার ডিলিংস কিছু নেই, কাস্টমারদের সাথে তোমাদেরকে লেনদেন করতে হচ্ছে না, বাদ বাকি যা সমস্ত ব্যাঙ্কিং ওয়ার্ক সেগুলো তো রয়েইছে। তো আরবিআই অ্যাসিস্ট্যান্টে খুব কম ভ্যাকান্সি বেরোয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো আরবিআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম বলতে পারো সেই কারণেই, অ্যান্ড আরবিআই গ্রেড বি হচ্ছে অফিসার লেভেল এক্সাম। ওকে, তো এই যে সমস্ত পরীক্ষাগুলোর এর মাধ্যমে তোমরা কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে আসতে পারো। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6 7 8, প্রায় দেখতে গেলে একটা বছরে 8 থেকে 10টা পরীক্ষা হয়। হ্যাঁ, এর সাথে আমি একটা জিনিস জুড়ে দিই, সেটা হচ্ছে নাবার্ডেরও এক্সাম হয়, এগ্রিকালচারাল যে ব্যাংকটা রয়েছে তো ওদেরও এক্সাম হয়। তো আমি যদি দেখি সারা বছরে কমসে কম 8 থেকে 10টা পরীক্ষা ব্যাংক নিজে অর্গানাইজ করে। ওকে, তো যারা মানে ব্যাংকিং সেক্টর আসতে চাও বা গভর্নমেন্ট জব পেতে চাও তাদের জন্য একটা ডেফিনেটলি লুক্রেটিভ অপশান হচ্ছে ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলো। কারণ একটা কথা আছে, ফেল ফাস্টার টু সাকসিড সুনার, যত বেশি তুমি ফেলিওর হবে তত তাড়াতাড়ি তুমি সাকসেসের দিকে অগ্রসর হবে, সাফল্যের দিকে আরও এগিয়ে যাবে। হোঁচট খেয়েই তো মানুষ আরও এগিয়ে যায়। তাই একটা বছরে তুমি যদি এতগুলো পরীক্ষা পাচ্ছ নিজেদেরকে প্রুভ করার, প্রমাণ করার, তো ডেফিনেটলি আমি বলবো যারা এখন মানে বেকার, আনএমপ্লয়েড, তাদেরকে বলবো একটু একটু পরিশ্রম করো। কারণ হ্যাঁ দেখো, ব্যাংকিং সেক্টরে মানে আসা যতটা মানে কঠিন, এসে যাওয়ার পরে কিন্তু খুব একটা ভালো ফিলিংস আসবে যে ইয়েস আই এম এ ব্যাংকার। ওকে, তো এখন যেখানে চারিদিকে দুর্নীতির একটা মহল চলছে, ঠিক আছে, বুঝতেই পারছো কিসের কথা বলছি আমরা, শিক্ষক নিয়োগ। তো সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর জব কিন্তু ডেফিনেটলি লুক্রেটিভ এবং একটা মানে সেফ বলতে পারো, সেফ জোন। এবারে ব্যাংকিং সেক্টরে যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট চাইছে যে আমি ব্যাংকিং সেক্টরের দিকে যাব, ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেক্ষেত্রে কম্পিটিশান যেটা 10 বছর আগে ছিল তো ডেফিনেটলি এখন মানে এই সময়ে দাঁড়িয়ে অনেকটা বেশি। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেক বছরের থেকে আরেকটা পরের বছর কম্পিটিশন বাড়ে, কিন্তু এখনকার দিনে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওই যে দুর্নীতি চলছে বিভিন্ন সেক্টরে। একমাত্র আইবিপিএস এমনই একটা এজেন্সি বা এমনই একটা মানে কন্ডাক্টিং বডি যারা কিনা খুব মানে স্বচ্ছভাবে পরীক্ষাগুলো কন্ডাক্ট করায়, রেজাল্ট বার করে খুব সুন্দর। একটা পরীক্ষা হলে ডেফিনেটলি প্রত্যেকেই চায় খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোক। তো ডেফিনেটলি আইবিপিএস প্রিলিমিনারি পরীক্ষার ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট বের করে দেয়, কারা কারা প্রিলিমিনারিতে পাস করেছে, কোয়ালিফাই করেছে, এবং তাদেরকে আবার মেন পরীক্ষা বসতে হবে, সব কিছু নোটিফিকেশান দিয়ে দেয় আইবিপিএস। ওকে, তো ডেফিনেটলি যারা স্বচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছো তাদের জন্য ডেফিনেটলি ব্যাংকিং সেক্টর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যারিনা। ওকে, তো আজকের এই যে সেশনটা চলছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো ডেফিনেটলি তারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো, অসুবিধা নেই, গাইড করে দেওয়া হবে। তো এবারে আমরা দেখে নেব যে ব্যাংকিং সেক্টরে জব পেতে গেলে আমাদেরকে কি কি জিনিস আরো বেশি করে মানে ফলো করতে হবে। ওকে,
চলো আমি এটা করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। তাহলে ডেফিনেটলি তুমি বুঝতে পেরেছো কি কি এক্সামের মাধ্যম দিয়ে আমরা ব্যাংকিং সেক্টরে যাচ্ছি। তো এবারে আমরা নেক্সট মানে স্লাইড যাব। নেক্সট স্লাইডটা হচ্ছে হাউ। নেক্সট স্লাইডটাই হচ্ছে হাউ, কিভাবে। যারা এখনো জয়েন করনি তারা জলদি জলদি জয়েন করে নাও আমাদের এই সেশনটাতে। আমি এখানে লিখেছি হাউ, কিভাবে, বাট কিভাবে তার থেকেও বড় কোয়েশ্চেন হচ্ছে হোয়াই, কেন আমাদের পেতে হবে। হোয়াই। ধরো তুমি হাওড়া থেকে মুম্বাই যাবে, তাহলে হাওড়া থেকে মুম্বাই যেতে গেলে তোমার কাছে মোড অফ ট্রান্সপোর্ট কী কী রয়েছে না, তুমি ট্রেনে যেতে পারো, ফ্লাইটে যেতে পারো, বাসে যেতে পারো, অথবা ওয়াটার বডি মানে জলে কোনোভাবে জাহাজের মাধ্যমে যেতে পারো, ঠিক আছে। এবারে দেখো তোমার হাতে সময় হচ্ছে 7 আওয়ার্স, 7 ঘন্টা। তো 7 ঘন্টা যদি তোমাকে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়, তুমি তাহলে কোন অপশানটা নেবে? নিশ্চয়ই বাসে যাবে না, বা নিশ্চয়ই ট্রেনে যাবে না, যাবে কিসে না, ফ্লাইটে। ওকে, তো সেম পদ্ধতিতে তোমাকে বাঁচতে হবে যে আমাকে চাকরিটা কত দিনের মধ্যে পেতে হবে। মানে ইউ হ্যাভ টু গিভ ইয়োরসেলফ এ ডেডলাইন, একটা ডেডলাইন দিতে হবে, একটা ডেট, যে এই ডেট বা এই বছরের মধ্যে আমাকে চাকরিটা পেতে হবে। ওকে, যখনই তোমার মধ্যে সেই আর্জেন্সিটা তৈরি হচ্ছে যে একটা ডেট আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই ডেটের মধ্যে আমাকে চাকরিটা ক্র্যাক করতে হবে, সিলেকশন পেতে হবে, তো ডেফিনেটলি তোমার মধ্যে কিন্তু একটা মোড অফ ট্রান্সপোর্ট যে কিভাবে সেটা ঠিক তৈরি হয়ে যাবে সামনে। বুঝতে পারছি যে হোয়াই, তোমার কেনটা যদি খুব ক্লিয়ার থাকে যে কেন আমাকে পেতে হবে এবং কেন এই বছরের মধ্যেই পেতে হবে, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি তোমার মধ্যে একটা আর্জেন্সি কাজ করবে, তোমার মধ্যে একটা খিদে কাজ করবে। সেই খিদেটা কিন্তু তোমাকে এই হাউ, কিভাবে পেতে হবে সেটার কিন্তু ওয়ে আউট করে দিতে পারবে, ঠিক আছে। তো যাদের হোয়াইটা স্ট্রং নেই তাদেরকে বলি যে ফার্স্ট প্রিপারেশনের একটা ধাপ হচ্ছে মেন্টাল প্রিপারেশন, নিজের মনকে ঠিক রাখতে হবে, মাইন্ডের এই ডিটাকে সরিয়ে দাও আর এমটাকে সরিয়ে দাও, তাহলে পড়ে থাকছে ইন, মানে নিজের মধ্যে। ইন মানে নিজের মধ্যে। তো আমাদের নিজের মনকে বোঝাতে হবে যে আমরা কি চাই। আমরা সবাই কিন্তু উইনার হতে চাই, উইনারের ডব্লুটাকে যদি তুমি সরিয়ে দাও তাহলে কি পড়ে থাকছে, ইনার সেলফ, মানে নিজের ভিতরটাকে আরো জাগ্রত করতে হবে, নিজের ভিতরটাকে ক্লিয়ার রাখতে হবে যে কেন আমাকে পেতে হবে এই জবটা, ঠিক আছে। যখনই তোমার নিজের ভিতরটা, অন্তরাত্মা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটাতে যে কেন আমাকে পেতে হবে, তাহলে হাউ ক্যান বি ইজিলি সলভড, এই হাউটার অ্যান্সার আমরা পেয়ে যাব। বোঝা গেল? তো জব পরে পাবে, কিন্তু তার আগে নিজের হোয়াইটাকে আগে ক্লিয়ার করে নাও, ঠিক আছে। দেখবে কিছু স্টুডেন্ট ফার্স্ট অ্যাটেম্পটেই এসবিআই ক্লার্ক ক্লিয়ার করে ফেললো বা এসবিআই পিও ক্লিয়ার করে ফেললো, আর একজন আছে যারা কিনা 4-5 বছর ধরে খাটছে কিন্তু কিছুই করতে পারছে না, ঠিক আছে। তার মেন রিজনই হচ্ছে একটা ফোকাসটা কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে রয়েছে। আর যারা ফার্স্ট অ্যাটেম্পটেই পাচ্ছে তাদের ডেফিনেটলি ফোকাস একটাই থাকে যে আই হ্যাভ টু ক্র্যাক ইট অ্যাট এনি কস্ট। নিজের হোয়াইটাকে, হ্যাঁ দেখো লাক ফ্যাক্টরটা থাকে, ভাগ্য, সৌভাগ্য, দুর্ভাগ্য এসব থাকে, কিন্তু নিজের চেষ্টা যেন আমার 200% হয়। ওকে, তো কিভাবে পেতে হবে তার আগে দরকার কি, হোয়াই, কেন পেতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। হাউ, এটার অ্যান্সার আমি দেব, পারলে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফোকাস। তুমি যে পরীক্ষা দিচ্ছ, সাপোজ এসবিআই ক্লার্ক, তাহলে তোমার ফোকাস হওয়া উচিত সবসময় যে আই হ্যাভ টু ক্র্যাক এসবিআই ক্লার্ক অ্যাট এনি কস্ট। নিজে যেখানে পড়ছো, যে পড়ার টেবিলে, তার সামনেই
লিখে রেখে দাও যে আই হ্যাভ টু ক্র্যাক SBI ক্লার্ক অ্যাট এনি কস্ট, ফোকাস শুড বি অন দিস। তুমি দিনে রাতে মানে ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার পরে, ঠিক আছে, যখন খুশি তুমি যেন দেখতে পাও চোখের সামনে যে SBI ক্লার্ক, SBI ক্লার্ক, SBI ক্লার্ক, মানে তোমার চোখে সারাক্ষণ যেন ওইটা ভাবে যে এক্সামটা আমাকে ক্র্যাক করতে হবে। তাহলে ফোকাসটা আমাকে ঠিক জায়গায় রাখতে হবে, SBI ক্লার্ক। ওকে, ফোকাস সবসময় তোমাকে SBI ক্লার্ক, SBI ক্লার্ক এটা ভাবতে হবে। ফোকাস শুড বি ভেরি স্ট্রং, মানে খুব স্ট্রং হওয়া দরকার এবং খুব ক্লিয়ার হওয়া দরকার। সেকেন্ড, give your 200%। আজকে দেখো প্রায় 25-30 লাখ স্টুডেন্ট, 25 lakhs অ্যাপ্রক্স স্টুডেন্ট এক্সাম দিতে বসছে, ঠিক আছে। তার মধ্যে পাচ্ছে কজন? তার মধ্যে পাচ্ছে ওই 10,000 জন। তাহলে 10,000 জনের মধ্যে এমন কি ক্যারিজমা রয়েছে, এমন কি ম্যাজিক রয়েছে যে তারা 25-30 লাখের মধ্যে ওই 10,000 জনকে সিলেক্ট করছে? কিছু তো ব্যাপার রয়েছে। কি এমন ব্যাপার রয়েছে? দেখো 25-30 লাখ স্টুডেন্ট হয়তো ফর্ম ফিল আপ করছে, কিন্তু তার মধ্যে জেনুইন, মানে একদম খুব জেনুইন এবং ডেডিকেশন দিচ্ছে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট। সাপোজ ইট মে বি 1 লাখ। অনেকে আছে এরকম যারা বন্ধুদের মানে ফর্ম ফিল আপ করতে দেখে ফর্ম ফিল আপ করে, বাড়ির চাপে ফর্ম ফিল আপ করে। আবার কেউ কেউ আছে যারা নিজেদের তাগিদে যে আমি ব্যাংকিং জবটা ক্র্যাক করতে চাই, তাদের ইন্টারেস্ট রয়েছে ব্যাংকিং জবের প্রতি, তো ডেফিনেটলি তারা কিন্তু খুব সিরিয়াস হয়। কিন্তু সব সিরিয়াস স্টুডেন্টই কিন্তু জব পায় না। কেন পায় না? তাহলে কোন কোন জায়গায় মার খায়? এক, ফোকাস তো ডেফিনেটলি একটা ব্যাপার, প্যারামিটার। গিভ ইউর 200%। ধরো আমি বললাম গিভ ইউর 200%, তুমি বাড়িতে গিয়ে তোমার 200% দিচ্ছ, কিন্তু কেউ যদি 500% দেয়, কেউ যদি 1000% এফোর্ট দেয়, তাহলে তখন বলবে স্যার আপনি তো বলছেন 200% দিতে, আমি সেখানে অন্য একটা বন্ধু 1000% এফোর্ট দিচ্ছে। দেখো এই যে আমি কথাটা লিখেছি না 200%, এটা ভুল কথা। মানে কোনো লিমিট নেই। সারা দিনে তুমি 24 ঘন্টা টাইম পাচ্ছ, 24 আওয়ার্সে তুমি যতটা বেশি সংখ্যক, যতটা বেশি ডেডিকেশন দিতে পারবে দাও। জব তো তোমাকে চাই, মানে জবটা তো পেতে হবে নাকি? যেখানে এখন বেকারত্বের মানে সংখ্যা প্রচুর, বুঝতেই পারছো, চারিদিকে দুর্নীতি চলছে, মানে জব কাটিং চলছে, এই এত নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যেও একটা পজিটিভ কি হবে না, আমি যদি IBPS ক্লার্ক, SBI ক্লার্কে যদি জব পাই, তাহলে আমার স্টার্টিং স্যালারি হবে অ্যাটলিস্ট 50,000। এটা একটা মোটিভেশন ডেফিনেটলি। এখনকার দিনে মানি হচ্ছে একটা মোটিভেশন ডেফিনেটলি। তো প্লাস তো সমাজের তো একটা সম্মান রয়েইছে ব্যাংকারদের, তো ডেফিনেটলি তো এই স্যালারিটা কি মোটিভেট করছে না আমাদেরকে? যেখানে মানে মানুষ 10,000 12,000 চাকরির জন্য, অনেকে বিটেক পড়ছে, বিটেক পড়ে মানে বিটেক গ্র্যাজুয়েটরাও সবাই কিন্তু বড় বড় প্যাকেজ পাচ্ছে না, ম্যাক্সিমাম ওই প্রাইভেটে 20-25 হাজার টাকার প্যাকেজ পাচ্ছে, তাতে খুশি হয়ে যাচ্ছে, দিন রাত্রি পরিশ্রম করছে। সেখানে 10 to 5 যে জবটা ব্যাংকে 50,000 টাকা তুমি স্যালারি প্রথমে মানে পাচ্ছ, গ্রস স্যালারি, তো সেটাকে মোটিভেট করছে না? স্যার আমাকে তো মোটিভেট করেছিল 2018-এ, তো আমি ডেফিনেটলি ব্যাংকের দিকে গেছি। তো গিভ ইউর 200% না, গিভ ইউর ম্যাক্সিমাম অ্যাজ ইউ ক্যান, মানে যতটা পারো দাও এফোর্ট। 3 নম্বর হচ্ছে নো দ্য এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন মানে হচ্ছে যে পরীক্ষার যে প্যাটার্ন, প্রিলিমিনারিতে এক্সাম প্যাটার্ন কি, মেন পরীক্ষা এক্সাম প্যাটার্ন কি, সেগুলো ভালো করে জানা, সেগুলো ভালো করে অ্যানালাইজ করা, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন এবং এই বছরের নোটিফিকেশান দেখে যে এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে। ধরো আমি জানি না আমি টেস্ট ক্রিকেট খেলতে নেমেছি নাকি ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছি নাকি T20 খেলতে নেমেছি, ওকে, অথচ আমি খেলতে মানে ব্যাট প্যাট পরে নেমে পড়েছি খেলতে, তাহলে তো হবে না। আমাকে জানতে হবে এটা T20 ম্যাচ নাকি টেস্ট ক্রিকেট না মানে ওয়ানডে ক্রিকেট, ওকে, সেইভাবে আমাকে খেলতে হবে। তো আমি জানি না আমি কি পরীক্ষা দিচ্ছি, আমি জানি না এক্সাম প্যাটার্ন কি, তো সেই অনুযায়ী আমার কোনো স্ট্র্যাটেজি সেট করা নেই। ধরো প্রিলিমিনারি পরীক্ষায় 20 মিনিটে তোমাকে 35টা কোশ্চেন সলভ করতে হবে ইংরেজিতে,
বা 20 মিনিটে ম্যাথের 35 কোশ্চেন সলভ করতে হবে। তো তুমি এক্সাম প্যাটার্নটাই জানো না, তাহলে স্ট্র্যাটেজি বানাবে কিভাবে? তাহলে স্ট্র্যাটেজি বানানোর আগে তোমাকে এক্সাম প্যাটার্নটা ঠিক করতে হবে। নো দ্য এক্সাম প্যাটার্ন হলো 4, নো দ্য সিলেবাস। নো দ্য সিলেবাস, এক্সাম প্যাটার্ন জানলে দেন তোমার কাজ হচ্ছে সিলেবাসটাকে জানা প্রত্যেকটা সাবজেক্টের। ব্যাংকের পরীক্ষাতে 4-5টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয়, ইংলিশ, ম্যাথ, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার অ্যাপটিটিউড, ঠিক আছে? তো এই যে 4-5টা সাবজেক্ট রয়েছে, এই 5খানা সাবজেক্টের সিলেবাস তোমাকে জানতে হবে খুব ভালো করে, নাহলে তুমি পুরো সিলেবাস কভার না করে যদি যাও, তাহলে কোনো একটা সাবজেক্ট সিলেবাস থেকে যদি কোশ্চেন নিয়ে তুমি পারবে না, ঠিক আছে? তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু কভার অল দ্য 100% অফ দ্য সিলেবাস। ওকে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পারলে এগুলো লিখে নিতে পারো তোমরা বা স্ক্রিনশট নিতে পারো। টাইম ম্যানেজমেন্ট আজকের দিনে সেই মানুষটাই সফল যে কিনা খুব সুন্দরভাবে টাইমকে ম্যানেজ করতে পারে। আজকে 24 আওয়ার সবার কাছে রয়েছে। কেউ 24 ঘন্টাই গাধার মতো খাটছে, কেউ 7-8 ঘন্টা পরিশ্রম করছে, ফল লাভ করছে, আবার কেউ 24,000 ঘন্টা কাজ করছে। কিভাবে সে 24,000 ঘন্টা কাজ সম্ভব? দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই যে রিসোর্স। আজকে তোমার আরও 10টা বন্ধুর কাছে 24 ঘন্টা করে টাইম আছে, তুমি তাদের থেকে কিছুটা মানে সাজেশান নাও, 10টা বন্ধুর কাছ থেকে যদি ভালো সাজেশান বা রিসোর্স পাও, তুমি সেগুলোকেও কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? তো তুমি তোমার যে 24 ঘন্টাকে ইউটিলাইজ করছো কত সুন্দরভাবে, পাশাপাশি বন্ধুদেরকেও তুমি ইউজ করছো, বন্ধুদের রিসোর্সটাকে তুমি ইউজ করছো, ঠিক আছে? আজকে ফেসবুক সবার কাছে দেওয়া রয়েছে, ফেসবুক সবাই ইউজ করে। ফেসবুক কিন্তু কোনো খারাপ কাজের জন্য ইউজ হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খারাপ কাজের জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু ফেসবুকটাকেও খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। কিভাবে না, ফেসবুকে বিভিন্ন স্টাডি গ্রুপ বানাতে পারি আমরা। স্টাডি গ্রুপ বানিয়ে সেখানে আরও 100 জনকে অ্যাড করতে পারি। 100 জন যারা ক্যান্ডিডেট, তারা তাদের প্রবলেমগুলো ওই গ্রুপে দিচ্ছে, তুমি বা আমি কেউ সলভ করছি, ঠিক আছে? পাশাপাশি যেটা হচ্ছে, তুমি তোমার প্রাত্যহিক দিনের যে পড়াশোনা সেটাও করছো। তাহলে কি হলো, তুমি 24 ঘন্টা পরিশ্রম করছো, পাশাপাশি ওই গ্রুপগুলোতে একটা ডিসকাশন বানাবে, স্টাডি গ্রুপ ডিসকাশন। সেখানে কিন্তু সবাইয়ের ডিসকাশনগুলো হলে সেখান থেকে তুমি নলেজ গ্যাদার করবে। ওকে, তো টাইমকে খুব সুন্দরভাবে ম্যানেজ করা খুব দরকার। টাইম ম্যানেজমেন্টে আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নিজের একটা রুটিন বানাও পার ডে। প্রত্যেক দিনের ডেলি একটা রুটিন তোমার অবশ্যই হওয়া দরকার, তবে তুমি সেই ডেলি রুটিনটাকে পার ডে ফলো করতে 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 সেটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলবে। সাকসেসফুল হতে গেলে একটা তো সাকসেসফুল হ্যাবিট বানাতে হবে, ঠিক তেমনি তোমার পার ডে রুটিন কি থাকছে, হ্যাবিট কি থাকছে, সেটা কিন্তু খুব মানে ক্রুশাল জিনিস একটা। আজকে বিরাট কোহলি, হ্যাঁ খারাপ লাগবে, বিরাট কোহলি রিসেন্ট টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। ওকে, বিরাট কোহলি কিন্তু একদিনে বিরাট কোহলি হয়নি, তার পার ডে একটা টাইম টেবিল থাকতো, কোন সময় সে প্র্যাকটিস সেশনে যাবে, কোন সময় ঘুম থেকে উঠবে, কোন সময় ব্রেকফাস্ট করবে, ওকে, কতটা নেট প্র্যাকটিস করবে, এভরিথিং। তো ইউ শুড হ্যাভ আ প্রপার টাইম ম্যানেজমেন্ট। প্রপার সিলেবাস জানলে, প্রপার এক্সাম প্যাটার্ন জানলে, গিভ ইউর 200% অ্যান্ড ফোকাস। টাইম ম্যানেজমেন্টটা ভালো করে রাখতে হবে। ওকে, 6 নম্বর, ডেলি মক টেস্ট অ্যান্ড অ্যানালিসিস। চলো, ডেলি মক টেস্ট দেবে এবং তার অ্যানালিসিস করবে, সেটা আমি পরে আসছি। কিন্তু যে বিশেষ জিনিসটা এখন অবধি আমি বলিনি, সেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং, বেসিক কনসেপ্ট বিল্ডিং। আজকে যখন তুমি সিলেবাসটা জানলে, নো দ্য সিলেবাস, সিলেবাস জানার পরেই তোমার প্রথম কাজটা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, সেটা হোক ম্যাথের, সেটা হোক রিজনিংয়ের, সেটা হোক ইংলিশের, সেটা হোক কারেন্ট অ্যাফেয়ার্স বা কম্পিউটার অ্যাপটিটিউডের। তোমাকে বেসিক কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার রাখতে হবে, তবে তুমি মক টেস্ট ভালো করে দিতে পারবে।
ধরো তুমি বাইক চালানো শিখছো, বাইক চালাতে গিয়ে প্রথমেই তুমি 5th গিয়ারে গাড়ি উঠিয়ে দিলে, তাহলে কি বাইক চলবে না থেমে যাবে? দমকা মেরে থেমে যাবে। তো ডেফিনেটলি তার জন্য কি করতে হবে না, প্রথমে বেসিক যে স্কিল, বেসিক যে কনসেপ্ট বাইক চালানোর সেটা শিখতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাকে গিয়ার ফাংশনটা বদলাতে হবে, ঠিক আছে? ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রেও সেম জিনিসটা, সিলেবাস তুমি জেনে নিলে, এবারে কাজ হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করা, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার হয়ে গেলে দেখতে পাবে যে তুমি মক টেস্টে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো, ঠিক আছে? তো এবার আমি চলে আসি 6 নম্বর, ডেলি মক টেস্ট অ্যানালিসিস। দেখো কেন দিতে হবে ডেলি মক টেস্ট? আজকে তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ডিরেক্ট পরীক্ষায় চলে যেতে পারো, ঠিক আছে? কিন্তু একটা কথা আছে, এক্সাম বিফোর এক্সাম, পরীক্ষার আগেও পরীক্ষা দেওয়া যায়। কিরকম? ধরো বিরাট কোহলি একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ম্যাচে, একটা ফাইনালে গিয়ে 100 রান করছে, কিন্তু তার জন্য তাকে নেট প্র্যাকটিসে কতগুলো বল ফেস করতে হয়েছে বলো তো? সে খেলতে নামছে, সে একদম ডিরেক্টলি গিয়ে কি মাঠে নামছে না, তার আগে তাকে নেট সেশনে প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক তেমনি পরীক্ষায় যাওয়ার আগে, রিয়েল এক্সামে যাওয়ার আগে বাড়িতেও তুমি মক টেস্ট দিতে পারো, সেম যেভাবে রিয়েল এক্সাম দাও। মক টেস্ট দিলে, মক টেস্ট দিয়ে তার অ্যানালিসিস করতে হবে। ধরো প্রথম মক টেস্টে তুমি 100-র মধ্যে পেলে 35, কিন্তু ওই পরীক্ষাতেই কেউ তো নিশ্চয়ই 100-তে 100 পেয়েছে, 100-তে 85 পেয়েছে, তাহলে সে 85 পেলো কেন, 100 পেলো কেন, তুমি এত কম পেলে কেন, সেটাকে অ্যানালিসিস করা দরকার। তো এইভাবে এই সেলফ অ্যানালিসিস এবং সেলফ মক টেস্টগুলো দেওয়া অত্যন্ত দরকারি। পার ডে 2টো করে যদি আমরা মক টেস্ট দিই প্রিলিমিনারি পরীক্ষার, তো ডেফিনেটলি অনেকটা তুমি মানে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। এসব জিনিসপত্র সব স্যারেরা তোমাকে বারবার ধরে বলবে না, এটা তোমাকে নিজে থেকে কিন্তু করতে হবে। এটা একটা হ্যাবিট যে পার ডে 2টো করে না হোক, একটা করে তুমি মক টেস্ট দাও, একটা করে মক টেস্ট দাও, সেটার অ্যানালিসিস করো। তাহলে দেখতে পাবে যে তোমার যে সমস্ত উইকনেসগুলো, স্ট্রেংথগুলো তুমি ধরতে পারছো, উইকনেসগুলোকে ধরতে পারলে সেগুলোকে ঘষা মাজা করে তুমি আবার পরের পরীক্ষাতে কিন্তু 35টা কি বাড়ি 50 করতে পারো, ঠিক আছে? তো ডেফিনেটলি সফল অবশ্যই হবে, কিন্তু তার জন্য ডেলি মক টেস্ট এবং অ্যানালিসিস মাস্ট 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 ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর পয়েন্ট হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট আমি এখানে লিখছি, প্র্যাকটিস। 8 নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন। ধরো তুমি একটা কোনো কনসেপ্ট বিল্ডিং করলে, মানে কোনো একটা কনসেপ্ট শিখলে নতুন, সেটা হতে পারে রিজনিং এর কোনো একটা কোডিং ডিকোডিং হতে পারে, বা ম্যাথেরই কোনো ডেটা ইন্টারপ্রিটেশন হতে পারে। একটা কিছু শিখলে, সেই শেখাটাকে তুমি যদি বারবার ধরে প্র্যাকটিস না করো, ঘষা মাজা না করো, তাহলে সেটা চকচকে হবে না তো। কথায় বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট মোর প্র্যাকটিস মেক্স এ ম্যান পার্মানেন্ট। ওকে, তো ডেফিনেটলি প্র্যাকটিস তুমি যদি বেশি করে করো, তোমার হাতে স্পিড অনেক বেশি বাড়বে, অ্যাকিউরেসি অনেক ভালো হবে, ঠিক আছে? তবে তোমার কিন্তু কোয়ালিফিকেশনের চান্সটা বাড়ছে কোয়ালিফাই করার। তাহলে প্র্যাকটিস ইজ দ্য কি। 8 পয়েন্ট হচ্ছে রিভিশন। রিভিশন মানে হচ্ছে যেটা তুমি পড়ছো সেটাকে প্রত্যেক দিন ডেলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস রিভিশন করো। রিভিশন করা মানে সেই একই জিনিস ঘষা মাজা করো, মেমোরাইজ করো, তবে দেখবে তোমার এত কিছু ইনফরমেশন তোমার মাথায় থাকছে, মেমোরাইজ হচ্ছে। ওকে, তো এই যে 8টা পয়েন্ট আমি লিখলাম, এটা কিন্তু তোমার এক্সামিনেশনে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এবং ব্যাংকিং এক্সামে যে প্রথম যে দুটো জিনিস খুব বেশি দরকার, সেটা হচ্ছে স্পিড প্লাস অ্যাকিউরেসি। স্পিড প্লাস অ্যাকিউরেসি। আজকে 1 ঘন্টায় তোমাকে 100খানা কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায়, ঠিক আছে? 1 ঘন্টায় কেউ 60টা কোশ্চেন অ্যাটেম্প করছে, কেউ 100তে 100টা কোশ্চেন অ্যাটেম্প করছে, কেউ 90টা অ্যাটেম্প করছে, তার উপরে কাট অফ ডিসাইড হচ্ছে। ওকে, তো এখনকার দিনে যদি দেখতে যাই ব্যাংকিং পরীক্ষাতে কাট অফ প্রায় ম্যাক্সিমাম টাইমেই 80-85তে উঠছেই, ঠিক আছে? তো মেন জিনিসটা হচ্ছে স্পিড এবং অ্যাকিউরেসি। স্পিড কি করে বাড়াবে?
প্রথমে স্পিডের দিকে নজর দেবে না, সবসময় প্রথমে কি করবে, অ্যাকিউরেসির দিকে ধ্যান দেবে। অ্যাকিউরেসি মানে হচ্ছে 100% কারেক্ট। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে নেগেটিভ মার্কিং রয়েছে ব্যাংকিং পরীক্ষায় 0.25, মানে 4টে ভুল গেলে একটা নাম্বার কেটে যাবে। তাহলে যেখানে নেগেটিভ মার্কিংয়ের গল্প আছে সেখানে আমাকে অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। আচ্ছা, প্রথমে বাইক চালানো শিখে কি তুমি একদম ফুল স্পিডে গাড়ি চালাতে পারো? নিশ্চয়ই না। প্রথমে আস্তে আস্তে, তারপর আস্তে একটু করে স্পিড বাড়াচ্ছ, এইভাবেই হয়। ঠিক তেমনি প্রথমে স্পিড বাড়াতে গেলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে অ্যাকিউরেসির দিকে ধ্যান দিতে হবে। অ্যাকিউরেসি যখন তোমার 100%-এ চলে আসছে কাছাকাছি, দেন তুমি আস্তে স্পিডটা বাড়াও। ঠিক আছে? তো এর জন্য কনস্ট্যান্ট প্র্যাকটিস অ্যান্ড রিভিশন দরকার, দেন তুমি সেই জায়গাতে পৌঁছতে পারবে। যদি আমার কথা বলি, আমি প্রথম মক টেস্টে পেয়েছিলাম 35 মার্কস, 35 মার্কস আউট অফ 100। যখন প্রথম এসবিআই ক্লার্ক প্রিলিম দিয়েছিলাম তখন 67টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম, 67 আউট অফ 100। 2017-এর কথা বলছি। যখন 2018-এ আমি কানাডা ব্যাংকে সিলেক্ট হলাম আইবিপিএস পরীক্ষাতে, তখন প্রিলিমিনারিতে কিন্তু আমি 95 অ্যাটেন্ড করেছিলাম আউট অফ 100। ওকে, তো যে পল্লব প্রতিম এসবিআইতে 67 অ্যাটেন্ড করছে, সেই পল্লব প্রতিম 95 কেন অ্যাটেন্ড করতে পারলো এবং ভালো মার্কসও হয়েছিল, 89 পেয়েছিলাম প্রিলিমসে। তো মেন কারণটা হচ্ছিল এই রিভিশন প্র্যাকটিস, ঠিক আছে, এবং ডেলি মক টেস্ট অ্যানালিসিস। তো প্রথমে অ্যাকিউরেসি বাড়াতে কেউ যাবে না, প্রথমে অ্যাকিউরেসি বাড়াতে যাবে, স্পিডটাকে কেউ বাড়াতে যাবে না। প্রথমে 100% অ্যাকিউরেট করার চেষ্টা করো, দেন স্পিডটা বাড়াও আস্তে আস্তে। তো তাহলে কি হবে না, তোমার পড়াশোনার পাশাপাশি পার ডে মক টেস্ট দিচ্ছ, অ্যানালিসিস করছো, স্পিড অ্যাকিউরেসি মেনটেন করছো। এটা কনস্ট্যান্ট তোমাকে একটা হ্যাবিটে বানিয়ে নিতে হবে। দেন দেখবে উইদিন 1 to 2 মান্থসের মধ্যে তোমার কিন্তু সেই ইম্প্রুভমেন্টে চলে আসছে। এবং ডিউরিং মক টেস্ট বা ডিউরিং এই প্রিপারেশন টাইমে কোন সাবজেক্টটাতে তুমি উইক, কোন সাবজেক্টটাতে স্ট্রং, তুমি সেটাও বুঝতে পারবে। যে সাবজেক্টটাকে উইক সেটাকে আরও বেশি স্ট্রং করার দিকে তোমাকে ধ্যান দিতে হবে, যে সাবজেক্টটা স্ট্রং সেটাকে আরও বেশি স্ট্রঙ্গার করার দিকে মন দিতে হবে। ওকে, দিস ইজ দ্য বেসিক থিং। এবং আজকের সেশন বেশিক্ষণ আর না, এইখানেই আমরা সমাপ্ত করছি। তো যতটুকু আমরা ডিসকাস করলাম রিগার্ডিং ব্যাংকিং এক্সামে কী করে সফল হতে হবে, তো আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে এই সেশনটা। তো এইভাবে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। যা কিছু রিলেটেড বুকস, বই বা ইন্টারনেটে যা কিছু আর্টিকেলস পাচ্ছ বা ওয়েবসাইট থেকে পড়ছো, তো ডেফিনেটলি সেসব হচ্ছে রিসোর্স থেকে আজ থেকেই পড়া শুরু করো। এবং এই যে 8টা পয়েন্ট আমি লিখলাম, এই 8টা পয়েন্টের উপরে কিন্তু টোটাল ফোকাসটা রেখে প্রিপারেশন শুরু করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ক্লাসেস। তো আই হোপ যে তোমাদের এই সেশনটা হেল্পফুল হয়েছে এবং আগামী দিনে আরও সেশন বাকি আছে, তো তোমরা সেটা কমেন্ট সেকশানে লিখে আমাদেরকে জানিয়ে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসেস।